প্রতিদিনের মতো আবারও তানিশা ধর্ষণ হয়। তানিশার মাঝরাতে ঘুম ভেঙে যায়। চারদিকে তাকিয়ে দেখে ঘুটঘুটে অন্ধকার বিস্তার লাভ করেছে। রাইসা ঘরের ভিতরে নেই, তেমন করে তানিশার ফোনটাও নেই। তার মানে রাইসা ফোনটা নিয়ে গেছে। বিষয়টা পরিষ্কার তানিশার মাঝে, কিন্তু ঘরে দুয়ার সম্পূর্ণভাবে আটকানো। তানিশা অগ্রসর হতে থাকে দুয়ারের দিকে। ভালো করে নজর টেনে তানিশা দেখলো দুয়ার ভালো করে আটকানো ছিল। তানিশা ভাবছে, তাইলে রাইসা গেল কোথায়, আর কি করে বাহির পর্যন্ত গেল। তানিশা দুয়ার খুলে বাহিরে প্রস্থান করলো। ধীরে ধীরে আগাতে থাকে তানিশা। তানিশা ওর ফোনের লোকেশন ট্র্যাক করার জন্য কম্পিউটারের দিকে ধাবিত হচ্ছে। আর কম্পিউটারটা ছিল রাইসার রুমে। রাইসা গেম খেলার সুবাদে 2 দিন আগে রুমে নিয়ে গিয়েছিল। রাইসার রুমে গিয়ে ফোনের লোকেশন ট্র্যাকিং করার চেষ্টা করতে থাকে তানিশা। অবশেষে তানিশা জানতে পারে রাইসা কোথায় অবস্থান নিয়েছে। লোকেশনটা ছিল পদ্মা ঘাট পেরিয়ে ওপারে একটা নির্জন স্থান। জায়গাটা দিনের আলোতে উজ্জ্বল দৃষ্টান্ত ঘুরে বেড়ানোর জন্য খুব বেশি মনোরম পরিবেশে। চারদিকে বনে ঘেরা, বনগুলো সবুজ ভরে উঠেছে, যার মাঝে বিন্দু মাত্রও রোমান্টিকতা নেই। স্থান পরিদর্শন করলে রোমান্টিক হয়ে যাবে। বালির কণার উপরে সবুজ বনের পরিবেশ আসলেই অনেক মনোমুগ্ধকর দৃশ্য, কিন্তু জায়গাটা রাতের আধারে ভয়ানক রূপ ধারণ করে। এই বনের ভিতর ভয়ানক কিছু আছে বলে মানুষ বিশ্বাস করে। অনেক রাতে শোনা যায় মানুষের চিৎকার, কিন্তু এই বনের মাঝে দিনের আলোতে গেলে তেমন কিছু পাওয়া যায় না। তবে প্রায়ই নদী দিয়ে মানুষের মাথা ছাড়া দেহ দেখা যায়। আর একটা কথা বলে রাখি, বনের মাঝে দিয়ে ফাঁকা রাস্তা আছে, কিন্তু এই রাস্তা কেমন করে আসলো, কোথায় থেকে আসলো কেউ জানে না। তবে কিছু কিছু মানুষ ধারণা করে এই রাস্তাটা আসলে জিনদের তৈরিকৃত, ওদের চলাচলের জন্য রাস্তাটা বানানো। আর এটাও ধারণা করেন যে প্রায় যে নদীতে মাথা ছাড়া মানুষ পাওয়া যায়, এগুলো আসলে জিনদেরই কাজ। এটাও কেউ কেউ বিশ্বাস করে যে এখানে যে সকল জিনরা বসবাস করেন তারা হয়তো বা মানুষকে মেরে ফেলা, ওরা মাথা খেয়ে নেয় আর তার মাথা ছাড়া লাশ পানিতে ফেলে দেয়। তানিশার মাথায় যান বাস পড়ে গেল যখন লোকেশন ট্র্যাকিং করে দেখলো ওই নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়েছে রাইসাকে। অজানা ভয় বিরাজমান তানিশার মাঝে। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে তানিশার। পানির পিপাসা মেটালেন তানিশা কিচেনে গিয়ে, তারপর বাড়ি থেকে বের হয়ে গেলেন। এতটা পরিমাণে অন্ধকার যে নিজের হাতের লোম পর্যন্ত দেখা যাচ্ছে না। আস্তে ধীরে হাঁটছে তানিশা। বারবার তানিশা পিছনে ফিরে তাকাচ্ছে। মনে হচ্ছে যেন ওর পিছন পিছন কেউ একজন হাঁটছে, কিন্তু পিছনে ফিরে তাকিয়ে কোনো কিছুই দেখতে পায় না তানিশা। যখন আবার হাঁটা শুরু করে, আবার যেন কারো পায়ের শব্দ পায়। হাঁটা অফ করলে আর কারো পায়ের শব্দ পাওয়া যায় না। যদিও তানিশার খুব বেশি ভয় বিরাজ করছে, কিন্তু কিছু করার নেই। সেখানে রাইসাকে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে যে ভাবেই হোক রাইসাকে উদ্ধার করতে হবে। কারণ তানিশাও খুব ভালো করে জানেন যে রাইসাকে যে স্থানে নিয়ে যাওয়া হয়েছে সেই জায়গাটা রাতের আধারে কতটা ভয়ানক। তানিশা ভয়ে কাঁপতে শুরু করে, কারণ প্রথমত এতটা পরিমাণে অন্ধকার, তার উপরে আবার কারো পায়ের শব্দ আস্তে বেশি করে কানে বাজছে। আর রাস্তাটাও শূন্য মানব। কতক্ষণ পরে পরে কয়েকটি পাখির রাস্তার এপাশ থেকে ওপাশে উড়তে থাকে। পাখিগুলো চোখে পড়ছে না, কিন্তু এক পাশ থেকে অন্য পাশে উড়ে যাওয়ার শব্দ স্পষ্ট কানে বাজতেছে। কিছু দূর যেতেই রাস্তার পাশে তানিশা একটা আখের ক্ষেত দেখতে পান। যদিও অন্ধকার স্পষ্ট না, তাও মনে হচ্ছে কতজন মানুষ মিলে একজনকে আখের ক্ষেতে গিয়ে নিয়ে যাচ্ছে। এটা দেখে তানিশা একটা দৌড় দিয়ে পদ্মার ঘাটে পৌঁছে যায়। আর তানিশা যখন দৌড় দেয়, তার মনে হচ্ছিল তার পিছে পিছে তানিশা প্রায় লম্বা লম্বা পায়ে হেঁটে চলছে নদীর ধার দিয়ে। এখন ওর প্ল্যান পদ্মা নদীটা পাড়ি গিয়ে রাইসাকে উদ্ধার করা। কিন্তু ঘোটে অনেক বেশি নৌকা থাকলেও কোনো প্রকার মাঝি নেই, আর নৌকাগুলো তালাবদ্ধ করা।
কতক্ষণ পরে তানিশা দেখতে পেল যে একটা নৌকা মাত্র ঘাটে আছে, যেটাই তালাবদ্ধ নেই। তানিশা কোনো কিছু না ভেবেই উঠে গেল নৌকার উপরে। আর নৌকায় উঠে যাওয়ার পরেই দেখতে পেল কেউ একজন নৌকার আগে বসে আছে। আর মানুষটা হয়তো নৌকার উপরে বসে ঘুমন্ত অবস্থায় নদীকে ধর্ষণ করছিল। নদীকে ঘুমন্ত অবস্থায় দেখতে আসলেই ভালো লাগে না, কারণ নদী সবসময় স্রোত অবস্থা দেখতে ভালো লাগে। আপনি কি মাঝি? তানিশা মানুষটা পিছনে ফিরে একবার চেয়েও দেখল না। ভাই আমাকে প্লিজ ওপারে নামিয়ে দিবেন? তাও কোনো প্রকার সাড়া শব্দ নেই। ভাইয়া আপনার পায়ে পড়ি প্লিজ আমাকে। তারপর তানিশা দেখল মানুষটা কিছুটা নড়ে চড়ে বসলো। ভাইয়া প্লিজ, প্রায় কান্নার আওয়াজ। তারপর মানুষটি নৌকাটা চালু করে, আর মানুষটার চেহারাটা অস্পষ্ট। আস্তে ধীরে নৌকা চলছে। তানিশার খুব বেশি ভয় করছে, কিন্তু একটা ভালো লাগা ও বিস্তার করছে ওর মাঝে। কারণ ঘুমন্ত নদীতে ঘুটঘুটে অন্ধকারে অচেনা মানুষের সাথে ভ্রমণ আসলেই অনেক ভালো লাগা। কতক্ষণ পরে তানিশা যে বাঁশের চড়াটির উপর বসেছিল সেটার উপরে রক্ত দেখতে পেল। রক্ত দেখে তানিশার শরীরের মাঝে একটা অন্যরকম ভয় অনুভব করলো। আর নদীর দিকে চক্ষু মেলে ধরতেই দেখতে পেল কয়েকটি লাশ মাথাবিহীন অবস্থায় নদীতে ভাসছে। আবার ওই বাঁশের চড়াটের নিচে চক্ষু পড়তেই দেখতে পেল সেখানেও একটা লাশ রাখা হয়েছে, সেটারও মাথা নেই। তানিশা মর্মান্তিক ভয়ে আচ্ছন্ন, মনে হচ্ছে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এক্ষুনি মারা যাবে। একবার তানিশার জায়গায় নিজেকে ভাবুন তো, ভাবুন যে আপনি তানিশার জায়গায় রয়েছেন, কেমনটা লাগবে তখন আপনার? কেমন পরিস্থিতির মুখোমুখি তানিশা বুঝতে পারছেন তো? তানিশা ভাবতে লাগে আজকের দিনটা হয়তো ওর জীবনের শেষ দিন। তাকে মারার জন্য হয়তো বা সব ধরনের পরিকল্পনা শেষ হয়ে গেছে। আমি হয়তো বা এখন কোনো জিন এর সাথে নদী পার দিচ্ছি, আর হয়তো মাছ নদীতে আমাকে নিয়ে গিয়ে আমার মাথা আলাদা করে নেবে দেহ থেকে। আমার মাথা আর দেহ দুটো দুই দিকে হয়তো বা পড়ে থাকবে। তারপর হয়তো আমার মাথাটা জিনেরা মিলে ভাগাভাগি করে খাবে, আর ওদের দলের প্রধান হয়তো বা বেশি ভাগ নিবে আমার মাথার। হয়তো ওদের অনেক জিন একসঙ্গে বসবাস করে, চাইলে ওই হয়তো ওদের ভাগে যত সামান্য জুটবে তাও কতটুকু পেতে পারে একটা জিন ভাগের ভাগ। আর এমন হতে পারে সেটা হচ্ছে হয়তো আমার মাথাটা জাস্ট ওদের দলের প্রধান খেলো আর কাউকে দিল না। আবার এমনটাও নাও হতে পারে, আবার এমনও হতে পারে আমাকে যেই জিনটা নিয়ে যাচ্ছে সেই হয়তো আমার মাথাটা খেয়ে নিবে। তানিশা আবার ভাবছে আমাদের রাইসাকে তো আবার এতক্ষণে খেয়ে নেয়নি তো? হয়তো সবাই অল্প অল্প করে খেয়ে নিয়েছে, আর নাও খেতে পারে, কারণ রাইসা অনেক পিচ্ছি মানুষ। তার উপরে ওখানেও কথা বলার চান্স পাইলে সবার মন জয় করে নিবে। আর রাইসাকে যদি খেয়ে ফেলে দেয়, ভাইয়া ভাবি যদি না পায় ওকে, তাইলে তো ওরা পাগল হয়ে যাবে। আর একদিন হয়তো বা রাইসার মাথাবিহীন লাশ ভাইয়া ভাবি পেয়ে গেল, তখন ভাইয়া ভাবির অবস্থান পাগলা গারদে হবে। আর আমার লাশ যখন বাবা মা ভাইয়া এবং সকল আত্মীয় স্বজনরা দেখবে, তখন তাদের মনের অবস্থা কেমন হতে পারে? তারা কি পারবে আমাকে ভুলতে? আর তারা আমার আর রাইসার মাথাবিহীন লাশটা কি করবে? মাটিতে কবর দিবে নাকি কোথাও ফেলে দিবে? আসবে, ফেলে দিয়ে আসলে হয়তো শিয়াল কুকুরের খাবার হব, আর মাটিতে পুঁতে রাখলে তেমন কিছু হবে না। আর আমাদের কি জানাজা হবে? মাথাবিহীন মানুষের কি জানাজা হয়? এসব হাজারো কল্পনা করতে করতে এক সময় তানিশা বুঝতে পারে সে এখন তার গন্তব্যস্থলের খুব বেশি দূরে না। মানে নৌকা অনেকক্ষণ আগে ঘাটে পৌঁছে গেলেও তানিশা বুঝতে পারেনি। কিন্তু একটা বিষয় দেখে বিশ্বাস করতে পারছে না তানিশা, এই মাঝিটা গেল কোথায়? তানিশা নৌকা থেকে উঠে দাঁড়াতে চেষ্টা করলেও পারছে না। মনে হচ্ছে যেন ও ভয়ে জমে গেছে, ওর আর ওঠার ক্ষমতা নেই। রাইসাকে ফিরে পেতেই হবে এমন মনোবাসনা নিয়ে উঠে দাঁড়ালো তানিশা। নৌকা থেকে নেমে চোরাবালিতে আটকে যায় তানিশার পা।
আমরা প্রায় দেখে থাকি অনেক মানুষের মৃত্যু হয়েছে চোরাবালিতে আটকে যাওয়াতে। একবার আমারও পা আটকে গিয়েছিল চোরাবালিতে। বন্ধুদের সহযোগিতায় উঠে আসতে পারি চোরাবালির থেকে সেবার। এখন গল্পে ফিরে আসা যাক। অনেক চেষ্টা করে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে চোরাবালির হাত থেকে রক্ষা পায় তানিশা। বনের থেকে সামান্য আলো কোথা থেকে যেন এসে তানিশার মুখে পড়ছে। চোরাবালি থেকে উঠে সামান্য একটা কাগজ পায় তানিশা। তাতে একটা কবিতা লেখা ছিল। কবিতাটা দেখে মনে হলো কোনো একটা বইয়ের পৃষ্ঠা, হয়তোবা বই থেকে পৃষ্ঠাটা ছিঁড়ে নেওয়া হয়েছে। কবিতার লেখক ছিল রেজন চৌধুরী, আর কবিতাটা ছিল এই রকম। স্বপ্নভঙ্গ উন্নিশিত আছে যার, হে মোর প্রিয় তোমার তরে, আপন ছিলে হে মোর প্রিয় তুমি, বাতাসে আমার রক্তের গন্ধ ভাসে, ভাঙিয়া দিয়ার স্বপ্নগুলো আবেগ দিয়া গড়া, চন্দ্রকিরণের স্তম্ভের মতো ছিলে তুমি পাশে। কথা ছিলে রাখিবে হাতে হাত সারাটা জীবন ভর, কিন্তু ধরিয়া আসো এখন অন্য কারো হাত। কথা ছিল বাঁধিবে দুজন ছোট একটা কুড়ে ঘর, বাজিয়াছো ঠিকই ঘর তবে সেটা অন্য কারো ঘর। কথা ছিল বাঁচিলেও বাজিব দুজন একই সাথে, মরিলেও মরব একই সাথে, ধর্মের বেড়াজালে বাঁচিয়াছো ঠিক মারিয়া আমারে, ভুলিব না তোমারে কোনো দিন না রে, বাঁচিয়া রাখিব তোমার গহীন স্বপ্নে। আসলে আবেগ না থাকলে কবিতা লেখা যায় না। প্রেম নাই শেখা নাই, আবেগ কই থেকে আসবে? কবিতাটা কেমন হয়েছে জানাবেন প্লিজ। অনেক সময় নিয়ে কবিতাটা লিখেছি। আসলে আবেগ না থাকলে কবিতা লেখা যায় না। প্রেম নাই শেখা নাই, আবেগ কই থেকে আসবে কবিতা। কবিতাটা পড়ে তানিশা হাঁটা দিতে থাকে রাইসার খোঁজে। আগেই বলেছিলাম দুই রাস্তার মাঝে পিচঢালা রাস্তা রয়েছে। রাস্তার দুই পাশে সবুজ বিস্তৃত বন। একটু সামনে আগাতে তানিশা দেখতে পেল একটা জায়গায় বনের মাঝে একটা কুকুর একটা মানুষের দেহ খাচ্ছে। আর হ্যাঁ, তানিশার কাছে কিন্তু আলো নেই। কবিতাটা পড়েছিল অন্ধকার সামান্য আলো বন থেকে পেয়ে। অন্ধকারে অমানুষ শক্তি দিয়ে তানিশা বুঝতে পারলো সেটা হয়তো কুকুর ছিল, কিন্তু সেটা কুকুর না হতে পারে। তানিশা প্রায় দৌড়াতে দৌড়াতে সামনের দিকে যেতে থাকে। আজকে হয়তো তানিশার জায়গায় অন্য কেউ হাড় দুর্বল মানুষ থাকলে মারা যেত। যে সকল বিষয় আজকে ঘটে গেল ওর জীবনে, এতটা ভয় কোনোদিন পায়নি তানিশা যতটা আজকে পেয়েছে। সামনে আগাতে আগাতে একটা জায়গায় তানিশা টিম টিম করে আলো জ্বলতে দেখতে পেল। স্থির হয়ে গেল তানিশা। সামনে আর আগাবে না কি আগাবে না বিষয়টা ঘোরপাক খাচ্ছে ওর মনে। আর কোনো কিছুই স্থির করতে পারছে না তানিশা। সামনে আগালে যদি বড় ধরনের বিপদ হয়, আর এত দূর যেহেতু আসতে পেরেছি আর সামান্য কেন যেতে পারবো না। কিঞ্চিত সাহস সঞ্চয় করে ভয় আবার আশা মন থেকে ত্যাগ করে আগাতে থাকে ওই টিম টিম আলোর দিকে। আলোর খুব কাছে অবস্থান তানিশার। তানিশা ভালো করে চেয়ে দেখে বুঝতে পারলো এটা একটা ফুচকার দোকান। অনেক মানুষের সমাগম ঘটেছে এখানে। সবাই ফুচকা খাওয়াতে ব্যস্ত। পাশে পিচ্ছি বুড়ি রাইসাও ফুচকা খাওয়াতে ব্যস্ত। আর রাইসার পাশে একটা উঁচু লম্বা মানুষ চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। তানিশা আগাতে থাকে মানুষটার দিকে। মানুষটা রাইসাকে হাতের ইশারা দিয়ে দেখিয়ে দিল যে তানিশা আসছে। তিনজন পাশাপাশি হাঁটছে। ডানে তানিশা, মাঝে রাইসা আর ওই মানুষটা বামে। আঙ্কেল, তোমার মুখটা চাদরে ডেকে রাখছো কেন? এমনি তো মামুনি। আঙ্কেল, তোমাকে দেখার জন্য আন্টি খুব উত্তালা। প্লিজ চাদরটা সরিয়ে নাও মুখের উপর থেকে। অনেকক্ষণ যাবৎ আমি লক্ষ্য করছি আন্টি তোমাকে দেখার জন্য অস্থির হয়ে উঠেছে। সরি বলে মানুষটা মুহূর্তের গিয়ে রীতিমতো ঘাবড়ে যায় তানিশা। এটা কি করে সম্ভব? যেন আকাশ থেকে পড়ল তানিশা। পুরো বন জনমানব শূন্য। রাইসা আর ওই মানুষটাও দেখা যাচ্ছে না। শূন্য হাতে ফিরে আসতে হলো তানিশাকে। আস্তে ধীরে রুমের দিকে আগাচ্ছে তানিশা। রুমের দুয়ারের লকট খুলে রুম প্রবেশ করতেই হতভম্ব তানিশা। রাইসা শুয়ে আছে বিছানার উপর। এটা কি করে সম্ভব? আমি তো বাহিরে যাওয়ার জন্য সময় যতদূর মনে পড়ে দুয়ারে লক করে এঁটে যাই, তাইলে রাইসা ভিতরে কি করে আসলো?
আর এখন পর্যন্ত তো দুয়ার লক ছিল, তাইলে রাইসা ভিতরে কি করে আসলো? ঘরের মধ্যে আছে কিছুটা তানিশা। আন্টি কোথায় গিয়েছিলে সেটা না হয় বলছি, কিন্তু তুমি ভিতরে কি করে আসলে? কেন আঙ্কেল রেখে গিয়েছে? তোমার আঙ্কেল সাইকো নাকি অশিরি? দুয়ার তো লক ছিল, তাইলে তোমার আঙ্কেল ভিতরে কি করে আসলো? তা বাবা আমি জানি না, আমি আঙ্কেলের কাঁধের উপর ঘুমিয়ে গিয়েছিলাম। স্যার রাইসা, তোমরা বের হলে কি করে? কারণ আমি রাতেও দুয়ার লক করে রেখেছিলাম। আমার সুইটি আন্টি, তুমি নিজে আমাদের দুয়ার খুলে বাহির পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছো। আমি? হ্যাঁ তুমি। তানিশা ভাবতে থাকে, আমার রুমে হয়তো কোনো সাইকো অথবা অশরীরী আছে আমার রুমে। সে আমি যখন দর্শন হই তার আগে গিয়ে ক্যামেরাটা অফ করে দিয়ে আসে। আবার ওই সাইকো নাকি অশরীরীর চাহিদা মিটে গেলেও ওই আমার রূপে সাইকো অথবা অশরীরী গিয়ে ক্যামেরা অফ করে দিয়ে আসে। আর রাইসাকে আমার রূপে ওই সাইকো অথবা অশরীরী প্রতিদিন ও সাইবা অথবা অশরীরী যাকে রাইসা আঙ্কেল বলে চেনে আসে নিয়ে যায়। আর রাইসা মনে করে আমি নিজে ওর আঙ্কেলের কাছ দিয়ে আসি। আর কিছু ভাবতে পারছে না তানিশা। থাপস করে পড়ে যায় তানিশা ফ্লোরে। কি হয়েছে আন্টি, এমন লাগছে কেন তোমাকে? এক গ্লাস পানি খাবো মামুনি। রাইসা দৌড়ে গিয়ে পানি নিয়ে আসলো। এই না আন্টি। তানিশা একেবারে সম্পূর্ণ পানি খেয়ে নেয়। কতক্ষণ পরে তানিশা কিছুটা স্বাভাবিক হলে রাইসা আবার তানিশার দিকে প্রশ্ন তুলে দেয়। আন্টি কোথায় গিয়েছিলে এই ড্রেসে? কোথাও না মামুনি। আমি জানি তুমি কোথায় গিয়েছিলে। কোথায় গিয়েছিলাম? ওই বনে গিয়েছিলে। কথাটা শুনে তানিশা বিষময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে রাইসার দিকে। আমি বনে গিয়েছিলাম সেটা তুমি জানলে কি করে? তুমি যখন নৌকা চালিয়ে ওই বনে গেলে ততক্ষণ আমরা ঘাটেই ছিলাম। একটা নৌকায় আড়াল করে আমি আর আঙ্কেল বসেছিলাম। আর তুমি ওখানে কিসের জন্য গিয়েছিলে সেটা আমি আঙ্কেলকে আগে থেকে জানিয়ে দেই। কেমন করে? আঙ্কেল যখন আমাকে নিয়ে যায় বাসা থেকে তখন আমি আঙ্কেলকে রাতের ঘটনা খুলে বলি যে তুমি রাতে আব্বুর থেকে পিস্তল, পেন, ক্যামেরা ও আব্বুর বোতাম স্পাই ক্যামেরা সাথে শার্টও নিয়েছে। কারণ তোমার কোনো শার্ট ছিল না, তাই বারবার শার্ট নিয়েছিল। কি? অগ্নিদৃষ্টিতে? হ্যাঁ আন্টি। মুচকে হাসি হেসে। তুমি কি করে জানলে আমি তোমার আব্বুর থেকে পিস্তল, পেন, ক্যামেরা, বোতাম, স্পাই ক্যামেরা ও শার্ট নিয়েছি? তুমি যখন কাল আব্বু রুমে যাও তোমার পিছে পিছে আমিও যাই। মৃদুস্বরে হেসে। তানিশা রাইসার প্রতি এতটাই রাগ হচ্ছে যে মনে হচ্ছে যেন গলা টিপে মেরে ফেলি। তানিশার এমন অবস্থা দেখে রাইসা হেসে কুটি কুটি হয়ে পড়েছে। তানিশা পিস্তল, পেন, ক্যামেরা, বোতাম, স্পাই ক্যামেরা ড্রেসিং টেবিলের উপর রেখে সালোয়ার কামিজ নিয়ে বাথরুমে ঢুকে গেল। তানিশা শাওয়ার ছেড়ে দিয়েছে। এত রাতে গোসল করা মোটেও স্বাভাবিক কোনো বিষয় না। তানিশা ভাবতে থাকে, মানুষ হোক বা অন্য কিছু হোক, ওই বোনের আইসক্রিম ক্রাইম করে। আর এই মানুষটা রাইসার আঙ্কেল প্রধান এই ক্রাইমের। গোসল করে সালোয়ার কামিজ গায়ে জড়িয়ে নিয়ে বেরিয়ে আসে তানিয়া। আর এসে বিছানায় হেলান দিতে যাবে তখন রাইসা প্রশ্ন করে, আন্টি এত রাতে গোসল কেন করলে? কী সব হচ্ছে? এতে আমি মোটেও স্বাভাবিক না। একটু টেনশন কমাতে মনটা ফ্রেশ করতে গোসল করলাম। মন খারাপ? ঘরের শত্রু বিশ্বহীন থাকলে কি করে মন ভালো থাকে? একটু হেসে। ভীষণ কে আন্টি? ভীষণ হচ্ছে সেই মানুষ যে নিজের গোষ্ঠী মানুষের সাথে বেইমানি করেছে, সে নিজের ফ্যামিলির সাথে বেইমানি করেছে। তার মানে আন্টি তুমি ভীষণ বলতে কি আমাকে মিন করছো? তো কি অন্য কাউকে মিন করছি? আমি তো তেমন ভুল কিছু করিনি। কারণ সবার গোষ্ঠীর বিবেচনা করে নিজের গোষ্ঠীর সাথে বেইমানি করেছিলে। রাইসা আর তানিশা কথা বলতে বলতে হঠাৎ তানিশার ফোনে একটা SMS আসলো। SMSটা ওপেন করতেই দেখলো আবার টুইন বেবির আম্মু, কালকে রাতে তোমাকে নিয়ে ঘুরতে যাব। দেখো আলমারিতে তোমার জন্য নীল শাড়ি, নীল রেশমি চুড়ি, ম্যাচিং করে ব্লাউজ করে পেটিকোট থেকে এসেছি। ওগুলো পরে কালকে রাতে বেরিয়ে থাকবে।
পিক করে নিব তোমাকে। সাথে সাথে রাইসাও কেউ নিয়ে এসো। তানিশা এসএমএসটা পরে দৌড়ে গিয়ে আলমারি থেকে নীল শাড়ি, নীল রেশমি চুড়ি, মেসিং করে ব্লাউজ আর পেটিকোট দেখে হতভম্ব। এগুলো নিয়ে বিছানায় চলে আসে তানিশা। শাড়িটা দেখে তানিশা অবাক। মানুষটার চয়েস আছে দেখছি, মানুষ নাকি অন্য কিছু আমি জানলাম কি করে? এটাও কি ঠিক হবে?